এই যে ছেলেটিকে দেখছেন, তার নাম হচ্ছে তেসাং। তেসাং কোরিয়ার অনেক দরিদ্র পরিবারের একজন সন্তান। ছোটবেলা থেকেই সে অনেক মেধাবী একজন স্টুডেন্ট ছিল, কিন্তু পরিবারের হাল ধরার জন্য অনেক আগে সে তার লেখাপড়া ছেড়ে দিয়েছে। বর্তমানে সে একটি কোম্পানিতে সাধারণ একজন কর্মচারী হিসেবে কাজ করছে। তবে তেসাং সবসময় তার পরিবারকে একটু ভালো রাখতে চাইতো, তাই সে বাড়তি কিছু টাকা উপার্জনের জন্য নিজের জীবন বাজি রেখে ইলিগেল মালামাল সাপ্লাইয়ের কাজ করত। সে অন্য দেশের বর্ডার পার করে নিজের দেশে বিভিন্ন অবৈধ মালামাল ট্রাকের মাধ্যমে সাপ্লাই করে নিয়ে আসতো। কিন্তু এত ঝুঁকিপূর্ণ কাজ করে তার তেমন কোনো লাভই হতো না, বরং লাভ হতো কোম্পানির মালিকদের। কিন্তু তার এত কষ্টের পরও তাকে কেউ তেমন ভাবে মূল্যায়ন করতো না। সবাই তাকে অনেক ছোট চোখে দেখত এবং সামান্য কিছু টাকা দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করিয়ে নিত। এভাবেই সকলের অবহেলার শিকার হতে হতে এক পর্যায়ে তেসাং তার জেদ, বুদ্ধি এবং সাহসিকতা দিয়ে এমন কিছু করে দেখায় যেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। সাধারণ একজন সহজ সরল কর্মচারী থেকে সে হয়ে যায় তাদের দেশের সবচাইতে পাওয়ারফুল এবং ধনী ব্যক্তি। কিন্তু তার জীবনের চলার পথটা এতটা সহজ ছিল না। এর জন্য তাকে করতে হয়েছে অক্লান্ত পরিশ্রম এবং দুর্দান্ত এক মাস্টার প্ল্যান। আজকের এই গল্পটি সাধারণ কোনো গল্প নয়, বরং গল্পের প্রত্যেকটি জায়গাতে জায়গাতে এত বেশি টুইস্ট এবং থ্রিলিং রয়েছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক সাধারণ এক কর্মচারীর সবচাইতে ধনী মানুষ হয়ে ওঠার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে, যেখানে আমরা ছোট্ট একটি পরিবারকে দেখতে পাই, যারা কিনা একটি গাড়িতে করে কলম্বিয়া এয়ারপোর্টে এসেছে। এই এয়ারপোর্টটির নাম হচ্ছে বোগোটা। আর এই পরিবারটিতে তেসাং নামক একটি ছেলে এবং তার মা বাবা ছিল। তারা আসলে প্রায় অনেকদিন যাবৎ কোরিয়া থেকে আমেরিকাতে সেটেল হতে চাইছিল, কিন্তু অনেক চেষ্টার পর তারা কোনোভাবেই আমেরিকার ভিসা পায় না। তাই বাধ্য হয়ে তারা এখন কোরিয়া থেকে কলম্বিয়াতে শিফট হচ্ছিল। তবে কলম্বিয়াতে তারা শুধুমাত্র কিছু সময়ের জন্য যাচ্ছে, কারণ সেখানে থেকেই তারা তাদের ভিসার প্রবলেমটিকে সলভ করবে। এরপর সেখান থেকেই ডিরেক্ট আমেরিকাতে চলে যাবে। তো কলম্বিয়ার বোগোটা এয়ারপোর্টে ল্যান্ড করার পর তারা যখন গাড়িতে চড়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে বাইকে করে কয়েকটি ছেলে চলে আসে। আর তারা তাদের গাড়ির গ্লাসটি ভেঙে ফেলে তেসাং এর বাবার কাছ থেকে তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। অর্থাৎ তারা ছিল এখানকার ছিনতাইকারী। তেসাং তখন দ্রুত গাড়ি থেকে নেমে সেই ছিনতাইকারীর পিছু করছিল, কিন্তু ততক্ষণে সেই ছিনতাইকারী তার বাইক নিয়ে অনেক দূরে চলে যায়। তাই তেসাং অনেক চেষ্টা করেও কোনোভাবেই তাদের ব্যাগটি ফিরিয়ে আনতে পারে না। তবে তেসাং এখানে কলম্বিয়া আসার প্রথম দিনই বুঝতে পারে যে কলম্বিয়া আসলে তার মতো মানুষদের জন্য তেমন নিরাপদ জায়গা নয়। তাছাড়া এখন তাদের যে ব্যাগটি চুরি হয়ে গিয়েছে, সেখানে তাদের অনেক টাকা পয়সা এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল। আর সেই কাগজপত্রগুলো ছাড়া কলম্বিয়াতে থাকাটাও তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তবে সৌভাগ্যবশত কলম্বিয়াতে তেসাং এর বাবার একজন পরিচিত বন্ধু ছিল, যার নাম হচ্ছে মিস্টার সং। তাই তেসাং এবং তার পরিবার সোজা মিস্টার সং এর কাছে চলে আসে। মিস্টার সং যখন ইয়াং ছিল তখন সে অনেক দক্ষ একজন সোলজার ছিল। আর সে এবং তেসাং এর বাবা তখন একসঙ্গে ভিয়েতনামি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেখান থেকেই তাদের দুজনের বন্ধুত্ব শুরু হয়, কারণ সেই যুদ্ধের সময় তেসাং এর বাবা একবার মিস্টার সংকে বাঁচিয়েছিল। আর তেসাং এর বাবা তার পরিবারকে নিয়ে তার কাছে এই কারণে এসেছে, কারণ সে খুব ভালোভাবেই জানে যে মিস্টার সংই তাদেরকে এমন পরিস্থিতিতে সাহায্য করতে পারবে। কারণ বর্তমানে মিস্টার সং ছিল কলম্বিয়ার অনেক নামি দামি একজন মানুষ। সে বহু বছর ধরে এখানে বিজনেস পরিচালনা করে বর্তমানে এখানকার অনেক বড় একজন বিজনেসম্যানে পরিণত হয়েছে। তাই এখানকার অনেক প্রভাবশালী মানুষদের সঙ্গেও তার পরিচয় ছিল। তবে তেসাং এর বাবা যখন তার পরিবারের জন্য তার কাছে সাহায্য চাইতে আসে, তখন মিস্টার সং এর আচরণ যেন পুরোপুরিভাবেই বদলে গিয়েছে। সে যেন আর আগের মতো ছিল না, তার ভিতরে অনেক অহংকার চলে এসেছিল। সে এখানে তেসাং এর বাবাকে বলে, তুমি কি ভেবেছো সেদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে? এটা তোমার ভুল ধারণা। সেদিন আমি আমার ভাগ্যের জন্য বেঁচেছিলাম, তারপরে তুমি আজ সেটার বিনিময় চাইতে এসেছো। তবে আমি তোমাকে ফিরিয়ে দেব না। এইটুকু সাহায্য তো তোমাকে আমি করতেই পারি। কলম্বিয়াতে মিস্টার সং এর প্রধান কাজ হচ্ছে কোরিয়া থেকে বিভিন্ন ধরনের পোশাক কলম্বিয়াতে ইম্পোর্ট করে নিয়ে আসা। আর এই সমস্ত কাজগুলো টাইম টু টাইম প্রপারলি করার জন্য মিস্টার সং এখানকার একজন প্রভাবশালী ব্যক্তির মেয়েকে বিয়ে করে ফেলে। ফলে তার ব্যবসা এখানে আরো মজবুত হয়ে যায়। আর বর্তমানে কোরিয়া থেকে যারা এখানে বিজনেস করতে আসে তারাই মিস্টার সং এর সঙ্গে যোগাযোগ করে। তো এবার মিস্টার সং তার একজন পরিচিত মানুষের মাধ্যমে তেসাং এবং তার পরিবারের জন্য একটি রুম ভাড়া করে দেয়। আর সে তেসাংকে একটি কাজ দেওয়ার জন্য তাকে তার ওয়াইফের কাছে নিয়ে যায়, কারণ তার ওয়াইফ এবং তার শ্বশুরের অনেক বড় ইম্পোর্টের বিজনেস রয়েছে। তো
তো তার ওয়াইফ তখন তেসাংকে দেখে একটি কাজ দিয়ে দেয়, যেখানে তার কাজ হচ্ছে বিভিন্ন মালামাল প্যাক করে সেগুলোকে ডেলিভারি করা। তেসাংয়ের মাকেও একটি কাজ দেয়া হয়, তাকে কাজ দেয়া হয় তাদের গার্মেন্টস সেক্টরে। তো তেসাং এবং তার মা কলম্বিয়াতে এসে কঠোর পরিশ্রম করতে শুরু করে, যাতে করে খুব তাড়াতাড়ি তারা তাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারে। আসলে কোরিয়াতে তেসাংয়ের বাবার অনেক বড় একটি বিজনেস ছিল, সেখানে তাদের জীবন অনেক ভালোভাবেই কাটছিল, তাদের টাকা পয়সার কোনো কমতি ছিল না। কিন্তু এক পর্যায়ে হঠাৎ করেই তাদের বিজনেসে বড় একটি ধস নেমে আসে। একটি কোম্পানি তেসাংয়ের বাবার প্রায় সমস্ত টাকাই মেরে দেয়। ফলে খুব অল্প দিনের মধ্যেই তেসাংয়ের বাবা তার পুরো পরিবার সহ ঋণ এবং লোনের বোঝায় ডুবে যায়। আর কিছুদিনের মধ্যে চারিপাশ থেকে টাকার জন্য সবাই তাদেরকে চাপ দিতে থাকে। এমনকি অনেকে তো তাদেরকে এসে মারধরও করে যায় এবং তাদেরকে সময় দিয়ে যায় যে 1 মাসের মধ্যে টাকা শোধ করতে না পারলে তাদেরকে গ্রেফতার করা হবে। তাই তেসাংয়ের বাবা তখন তার পুরো পরিবারকে বাঁচানোর জন্য পালিয়ে কোরিয়া ছেড়ে কলম্বিয়াতে চলে আসে। কিন্তু এসব কিছুর জন্য তেসাংয়ের বাবা কখনোই নিজের উপর দোষারোপ করত না, বরং সে দোষারোপ করতে সমাজকে এবং সমাজের মানুষকে, কারণ তারাই তাকে আজকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। তবে তেসাং মনে প্রাণে চাইতো যে সে তার নিজের দেশ কোরিয়াতে একদিন ফিরবে এবং এমন ভাবে ফিরবে যাতে করে সবাই তাকে সম্মান করে। এজন্য তেসাং প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করত। কিন্তু কলম্বিয়া আসার পর তেসাংয়ের বাবার মানসিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। সে ডিপ্রেসড হতে হতে নিজেকে একদম একা করে ফেলেছিল। এমনকি তেসাং এবং তার মা কাজ করলেও সে নিজে কোনো কাজে যেতে চাইছিল না। সেই সাথে সে সারাদিন ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় পড়ে থাকত। তবে এই বিষয়টি তেসাংয়ের একদমই ভালো লাগতো না। তবে আস্তে আস্তে তেসাং তার কলম্বিয়ার জীবনে অভ্যস্ত হয়ে যায়, আর এখানে তার কাজ করতে করতে প্রায় 2 বছর সময় পার হয়ে যায়। এবার আমরা মিস্টার সংকে দেখতে পাই, যে কিনা তার একজন বডিগার্ডের সঙ্গে কথা বলছিল। তারা এখানে তাদের নতুন একটি ডিলের ব্যাপারে কথা বলছিল, যেখানে তাদেরকে 1 ট্রাক ভর্তি স্পেশাল একটি প্রোডাক্ট এখান থেকে অনেক দূরের একটি জায়গাতে ডেলিভারি করে দিতে হবে। তবে এটা অনেক বেশি রিস্কের কাজ ছিল, কারণ যদি কোনোভাবে একবার তাদের এই ট্রাকটি ধরা পড়ে যায় তাহলে অনেক বড় সমস্যা হতে পারে। তাই তাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারির জন্য বিশ্বস্ত একজন মানুষের প্রয়োজন ছিল। মিস্টার সং এর বডিগার্ড তখন তাকে তেসাংয়ের কথা বলে, কারণ তেসাং অনেক পরিশ্রমী এবং বিশ্বস্ত। তাই সেদিন রাতের বেলা মিস্টার সং তেসাংকে তার কাছে ডাকে, আর সে তেসাংকে তার এই কলম্বিয়াতে আসার ঘটনা শোনায়, যে কিভাবে সে কলম্বিয়াতে এসে ছোট্ট একটি বিজনেস শুরু করেছিল। রাস্তার ফুটপাতে সে কিভাবে কোরিয়া থেকে কাপড় এনে বিক্রি করত, আর সেই কাপড়ের বিজনেসে সে আজকে এতটাই উঁচুতে নিয়ে এসেছে যে তাকে এখন এক নামে সবাই চেনে। তবে এতদূর আসার জন্য তাকে অনেক বুদ্ধি করে চলতে হয়েছে, বেছে নিতে হয়েছে কিছু অবৈধ রাস্তা। সে আসলে কলম্বিয়া আসার কিছুদিন পরেই এখানে সিক্রেট ভাবে ইলিগাল কিছু কাপড় বিক্রি করত। সেটার মাধ্যমে দ্রুত তার ভাগ্যের চাকা ঘুরে যায় এবং পরবর্তীতে সেখানকার অনেক বড় একজন বিজনেসম্যানের মেয়েকে বিয়ে করে ফেলে। তারপরে তার ইম্পোর্টের বিজনেস অনেক বড় হয়ে যায়। কলম্বিয়াতে তার ফুটপাত থেকে শুরু করে একদম অনেক উঁচু লেভেলের মানুষদের সঙ্গেও ভালো সম্পর্ক। এমনকি সে এখানকার একজন গ্যাংস্টারকেও তার বন্ধু বানিয়ে ফেলেছিল, যার একটি কথাই এই শহরে সবকিছুই সম্ভব। তার নাম হচ্ছে ডনলি, আর সেই ডনলি এখন তার বিজনেস পার্টনার। এরপর মিস্টার সং বলে, তেসাং, তোমার ভিতরে আমি অন্যরকম এক শক্তি দেখেছি। তুমি তোমার বাবার মতো নও। আমার মনে হয় তুমি চাইলে আমার চাইতে অনেক বড় পর্যায়ে যেতে পারবে। তবে তোমাকে আমার অনেক বোকা মনে হয়। কিন্তু একটা কথা মনে রেখো, সৎ পথে থেকে তুমি তোমার জীবনে কিছুই করতে পারবে না। তবে তোমার মাঝে আমি যে সততা দেখেছি সেটা আমার বিজনেসের জন্য অনেক প্রয়োজন। তুমি শুধুমাত্র আমার জন্য সৎ থাকবে। আমি তোমাকে আমার স্পেশাল ইম্পোর্টার বানাতে চাই। তুমি এখন থেকে আমার স্পেশাল কিছু প্রোডাক্ট ডেলিভারি করে দিয়ে আসবে, যেটা তোমাকে অনেক বিশ্বস্ততার সাথে করতে হবে। আর যদি তুমি কাজটি করে আমার বিশ্বাস অর্জন করতে পারো, তাহলে তুমি হবে পরবর্তীতে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তোমার পুরো ভাগ্যের চাকা একদম বদলে যাবে। তুমি কি আমার সঙ্গে হাত মিলিয়ে কাজটি করতে চাও? যদিও তেসাং এখানে খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে কাজটি হয়তো কোনো ইলিগাল কাজ হবে, তাই সে প্রথমে করতে না চাইলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়, কারণ সেও তার এমন জীবন থেকে বেরিয়ে আসতে চায়। সেও চায় একটু ভালোভাবে জীবনযাপন করতে। তাই পরের দিনই সে সেই প্রোডাক্টগুলো ডেলিভারি করতে বেরিয়ে যায়। তার সঙ্গে মিস্টার সং এর আরো একজন লোক ছিল। তাদেরকে অনেক দুর্গম একটি পথ দিয়ে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে হবে, যাতে করে কোনো চেক পয়েন্টে তারা ধরা না পড়ে যায় এবং পুলিশের হাত থেকে বাঁচতে পারে। আর তেসাং এর সঙ্গে ট্রাকের যে ড্রাইভার ছিল সে আসলে ছিল কলম্বিয়ান। তার নাম হচ্ছে ডিভাইন। ডিভাইন তখন তেসাংকে নিয়ে গোপন একটি ফ্যাক্টরিতে যায়,
যেখানে সোয়াং নামক একজন ব্যক্তি তাদের জন্যই অপেক্ষা করছিল। সোয়াং আসলে মিস্টার সং এর হয়ে কাজ করে থাকে। আর টেসাংরা যখন তাদের ট্রাক নিয়ে এখানে পৌঁছে যায়, সোয়াং তখন তাদের ট্রাক ভর্তি করে মালামাল দিয়ে দেয়। তবে টেসাং এখনো জানতো না যে এই মালামালগুলো আসলে কি ছিল। যদিও টেসাংরা অনেক দুর্গম একটি জায়গা দিয়ে তাদের মালামাল ডেলিভারি করতে যাচ্ছিল, কিন্তু তারপরও সেই রাস্তাতেও একটি চেক পয়েন্ট ছিল। আর মালামালগুলো ডেলিভারি করতে সেই চেক পয়েন্ট পার হওয়া প্রয়োজন, এবং এই চেক পয়েন্ট পার হওয়ার পুরো কাজটি করে থাকে সোয়াং। সে আগে থেকেই তাদের ট্রাকটি পার হওয়ার সমস্ত ব্যবস্থা করে রাখে। তার প্রধান কাজই ছিল চেক পয়েন্টের কয়েকজন পুলিশকে টাকা খাওয়ানো এবং তাদের গাড়িটি কলম্বিয়ার রাস্তাতে প্রবেশ করিয়ে দেয়া। অর্থাৎ তারা সেই প্রোডাক্টটি অন্য কোনো দেশ থেকে কলম্বিয়াতে সাপ্লাই করে নিয়ে আসছে। সোয়াং এর আগেও বেশ কয়েকবার মিস্টার সং এর ট্রাকগুলো এভাবে পার করিয়ে দিয়েছিল। তো আজকে যখন একটি চেক পয়েন্টে সোয়াং টাকা দিয়ে আসতে যায়, তখন তার পেছনে সোয়াং এবং ডিভাইন নামক সেই ড্রাইভার গাড়ি নিয়ে ওয়েট করছিল। কিন্তু আজকে আবার এই চেক পয়েন্টে চেক করার জন্য এখানে বড় একজন ইনচার্জ তার পুরো টিম নিয়ে চলে আসে। আর তারা টেসাংদের গাড়িটি দেখতে পেয়ে গাড়িটি চেক করতে চলে যায়। টেসাং এটা অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ এমন পরিস্থিতি তার জীবনে প্রথমবারের মতো ছিল। তো একজন অফিসার এখানে এসে টেসাংকে গাড়ি থেকে নেমে আসতে বলে, কিন্তু টেসাং তখন এই প্রোডাক্টগুলো বাঁচানোর জন্য সে অফিসারের কোনো কথা না শুনে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল। কারণ টেসাং চাইছিল মিস্টার সংকে খুশি করতে, যাতে করে মিস্টার সং তাকে বড় পদের কোনো কাজ দেয়। তাই টেসাং অনেক স্পিডে গাড়ি চালিয়ে চেক পয়েন্টটিকে ক্রস করার চেষ্টা করছিল, কিন্তু পেছন থেকে ইনচার্জের পুরো টিম গাড়িটির ভেতরে গুলি করতে থাকে, যার ফলে দেখা যায় যে গাড়ির ভেতরে থাকা অনেক মালামাল বাইরে পড়ে যেতে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে আসলে গাড়িতে করে যে সমস্ত মালামালে স্মাগলিং করা হচ্ছে, সেই মালামালগুলো মূলত আসলে ছিল মেয়েদের আন্ডারগার্মেন্টসের পোশাক, যেগুলো কলম্বিয়াতে আমদানি বা রপ্তানি করা ছিল ইলিগেল। তাই এখন পুলিশ পুরোপুরিভাবে তাদের পেছনেই লেগে যায়। আর এভাবেই টেসাংয়ের গাড়ির পেছনে ধাওয়া করতে করতে টেসাংয়ের গাড়িটি রাস্তার একটি সাইনবোর্ডের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। টেসাং বুঝতে পারে যে সেই গাড়ি নিয়ে আর পালাতে পারবে না, তাই সে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে এবং ওইটুকু সময়ের মধ্যে যতটুকু সম্ভব তার হাত দিয়ে মালামালগুলোকে সংগ্রহ করছিল। আর সেগুলো হাতে নিয়ে এসে পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করছিল। সে কোনোভাবেই মিস্টার সং এর বিশ্বাস ভাঙতে চাইছিল না। আর সে এইটুকু মালামাল এই কারণেই বাঁচাতে চাইছিল, যাতে করে মিস্টার সং বুঝতে পারে যে সে মালামালগুলোকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তো পুলিশ তখন টেসাংকে বেশ কিছুক্ষণ ধাওয়া করার পর তার কাছে গিয়ে তাকে লাঠি দিয়ে ফেলে দেয় এবং তারা তাকে সেখানেই অ্যারেস্ট করে ফেলে। সেই সাথে তাদের ট্রাক এবং ট্রাকের মালামালগুলো জব্দ করে ফেলে। তবে সোয়াং এবং ডিভান সেই জায়গা থেকে পালাতে সক্ষম হয়েছিল। টেসাং তো ভেবেছিল যে এখানেই তার পুরো লাইফ শেষ, তাকে হয়তো এখন অনেকগুলো বছর কলম্বিয়াতে জেল খাটতে হবে। কিন্তু তাকে জেলে নিয়ে আসার কয়েক ঘন্টা পরেই দেখা যায় যে সেই জেলের দরজার সামনে মিস্টার সং চলে আসে। টেসাং তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর সে তার প্যান্টের ভিতর থেকে কয়েকটি মালামাল বের করে মিস্টার সংকে দেয় এবং বলে যে সে শুধুমাত্র এইটুকু মালই উদ্ধার করতে পেরেছে। মিস্টার সং এতে টেসাং এর উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। তবে আসলে মিস্টার সং এর ক্ষমতা ছিল অনেক দূর পর্যন্ত, কারণ কলম্বিয়ার অনেক বড় বড় ব্যক্তিদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। তাই তাদের পাওয়ারকে কাজে লাগিয়ে সে খুব সহজেই টেসাং এবং তার মালামালের গাড়িটি ছাড়িয়ে নেয়। আর এই ঘটনার পর টেসাং এর উপর তার অনেক ভরসাও তৈরি হয়ে যায়। সে তখন টেসাংকে তার মেইন টিমে ওয়েলকাম জানানোর জন্য একটি পার্টির আয়োজন করে, যেখানে তার সমস্ত পরিচিত মানুষেরা অ্যাটেন্ড করেছিল। মিস্টার সং তখন টেসাংকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর সবাইকে জানায় যে টেসাং এখন তার টিমের লোক। আর এখানে শুধুমাত্র সেই সমস্ত মানুষেরাই ছিল যারা কিনা মিস্টার সং এর এই বিজনেসে ইনভেস্ট করেছে। তারা সবাই আসলে কোরিয়ান ছিল। এখানে মিস্টার সং এর মিস্টার পার্ক নামক একজন বন্ধু ছিল, যে কিনা কলম্বিয়াতে এসে স্মাগলিং করে অনেক বড়লোক হয়েছে। সেই সাথে এখানে মিস্টার পোর নামক একজন ব্যক্তি ছিল। যদিও মিস্টার পোর বহুদিন আগেই কলম্বিয়াতে এসেছিল, কিন্তু এখন পর্যন্ত সে তার লাইফে তেমন একটা উন্নতি করতে পারেনি। সে মূলত একটি বার চালিয়ে তার জীবন পরিচালনা করে, তাই তার টিমের সবাই তাকে মিস্টার পোর বলে ডাকে। এবার সোয়াং এখানে টেসাংকে তার কথা বলে যে সে কোরিয়ার সবচাইতে পপুলার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল। পরবর্তীতে সে একটি চাকরি পেতে অনেক স্ট্রাগল করেছে, কিন্তু সেখানে তার লেখাপড়ার যেন কোনো মূল্যই ছিল না। তাই সে তার জীবন বদলাতে কলম্বিয়াতে চলে এসেছিল। আর এখানেও সে তেমন ভালো কিছু করতে না পেরে একটি কার ওয়াশিং গ্যারেজে কাজ করত। আর যখন থেকে সে মিস্টার সং এর সঙ্গে হাত মিলিয়ে বিজনেস করছে, তখন থেকেই তার ভাগ্যই বদলে গিয়েছে। সেও এখন অনেক টাকার মালিক। এসব শুনে টেসাং এর মনে অনেক আশা যাচ্ছিল
যে সেও হয়তো তার ভাগ্য পাল্টে ফেলতে পারবে। তো এখানে গল্প করতে করতে সকলের সঙ্গে তেসাংয়ের ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তো এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। বর্তমানে তেসাংয়ের সোয়াংয়ের মালগুলো ডেলিভারির প্রধান কাজ করত। তারা পুরো টিম মিলে এতটাই সাবধানতার সাথে কাজগুলো কমপ্লিট করত যে সহজে তারা চেক পয়েন্টে ধরা পড়তো না। সেই সাথে তেসাংও প্রত্যেকবারই মাল সাপ্লাই করে নিয়ে আসার সময় এমনভাবে তার গাড়িগুলো সাজিয়ে রাখতো এবং চেক পয়েন্টের অফিসারদের সঙ্গে কথা বলতো যে তারপর আর কোনোভাবেই অফিসারদের সন্দেহ তৈরি হতো না, বরং তাকে নর্মাল একজন ব্যবসায়ী মনে করে ছেড়ে দিত। কারণ একবার তারা ধরা পড়ার পর মিস্টার সং তাদেরকে কোনো মতে বাঁচিয়েছে। তবে দ্বিতীয়বার সে তার সেই লোকদের মাধ্যমে যে তাকে বাঁচাতে পারবে এটার কোনো গ্যারান্টি ছিল না। তাই তাকে সবসময় সাবধানতার সাথে কাজ করতে হয়। এভাবেই প্রায় কয়েক বছর ধরে তেসাং এবং তার পুরো টিম কাজ চালিয়ে যাচ্ছিল। ফলে দেখতে দেখতেই তাদের এই ইলিগেল বিজনেস অনেক বড় হয়ে যায়। তারা সবাই মিলে অনেক টাকা উপার্জন করতে থাকে। তেসাংয়ের পরিস্থিতিও আগে থেকে অনেকটাই ভালো হয়ে যায়। আর বর্তমানে মিস্টার সংও তাকে অনেক বেশি পছন্দ করে এবং তার পুরো টিমের মধ্যে সে সবচেয়ে বিশ্বাস করে তাকে। তেসাং আবার শুরু থেকেই মিস্টার সংকে বস বলে ডাকতো। তাই মিস্টার সং একদিন তেসাংকে তার কাছে ডেকে বলে যে তেসাং এখন তার কাছে তার নিজের মানুষের মতো। তাই তেসাং যেন তাকে আজ থেকে আর বস না বলে, বরং সে যেন তাকে আঙ্কেল বলে ডাকে। কিন্তু তারপরও তেসাং তাকে বস বলে সম্বোধন করছিল, কারণ তেসাং তাকে তার সম্মানের জায়গাটা সবসময় দিতে চায়। এটা শুনে তেসাং এর প্রতি মিস্টার সং আরো ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে আমরা সোয়াংকে দেখতে পাই। সোয়াং সিক্রেট ভাবে তার টিমের সঙ্গে একটি প্ল্যান করছিল। সোয়াং এখানে তার টিমকে বলে যে সে অনেক বছর ধরে মিস্টার সং এর পার্টনার হয়ে কাজ করছে, যেখান থেকে সে মাত্র কয়েক % টাকা পায়। কিন্তু সে নিজে এখন কলম্বিয়াতে একটি বিজনেস করতে চায়। সে অনেক চিন্তা ভাবনা করে দেখেছে যে কোরিয়ার শীতের জ্যাকেটগুলো অনেক বেশি কোয়ালিটিফুল এবং সেগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু সেগুলো কলম্বিয়ার কোনো জায়গাতেই পাওয়া যায় না। তাই কলম্বিয়ার জন্য কোরিয়ান জ্যাকেট হবে একটি আনকমন প্রোডাক্ট। এজন্য সে ভাবছে যে সে সিক্রেট ভাবে জ্যাকেটের বিজনেস করবে। কিন্তু এখানে সোয়াং এর একজন টিম মেম্বার বলে, আপনার কি মনে হয় যে কলম্বিয়ার মতো দেশে জ্যাকেটের মতো বিজনেস চলবে? ধরতে গেলে এখানে সারা বছরই গরম থাকে, এখানে শীত থাকে মাত্র কয়েকদিনের জন্য। তাহলে জ্যাকেটের বিজনেস এখানে কিভাবে লাভজনক হবে? সোয়াং তখন তাকে বলে, আমার মূল পয়েন্টটা আসলে এই জায়গাতেই যে কলম্বিয়াতে শীত খুবই কম সময়ের জন্য আসে। এখানে শীত কম থাকে বলেই তো এখানে লাভের পরিমাণটা বেশি হবে। কারণ এই অল্প কিছু দিনের শীতের সময়ে মানুষ যখন ভালো ভালো কালেকশন পাবে তখন তারা সেগুলোকে অনেক বেশি দামে কিনবে। আর শীত যেহেতু মাত্র কয়েকদিনের জন্য থাকবে, তাই কয়েকদিনেই মানুষ নতুন নতুন কালেকশন ট্রাই করার জন্য তারা এইটুকু সময়ে বারবার বিভিন্ন স্টাইলিশ জ্যাকেট কিনবে। আর এটাই হবে জ্যাকেটের বিজনেসের সবচাইতে বড় প্লাস পয়েন্ট। কিন্তু আসলে কলম্বিয়াতেও জ্যাকেটের বিজনেস ইলিগেল ছিল। তাই সোয়াং সিদ্ধান্ত নেয় যে সে তেসাংকে তার হাতে নিয়ে আসবে এবং তেসাং এর মাধ্যমে সে মালামালগুলো আনবে, ঠিক যেমনটা মিস্টার সং করে থাকে। তো এরপর সোয়াং তেসাংকে খবর দেয় আর সে তার বিজনেস আইডিয়ার ব্যাপারে সবকিছু তাকে বলে। সে তেসাংকে বলে যে তেসাং তো এখন মালামাল সাপ্লাই করতে অনেক বেশি দক্ষ, তাই সে শুধুমাত্র তেসাং এর সঙ্গে জ্যাকেটের বিজনেস করতে চায়। এই জন্য তেসাংকে শুধুমাত্র একটি প্রাইভেট লাইন তৈরি করতে হবে, যাতে করে তারা খুব সহজেই এখানে মালামাল নিয়ে আসতে পারে। এসব বলে সোয়াং তেসাংকে একটি গানও দিয়ে দেয়, যাতে করে যে কোনো সময় এই গানটি তার কাজে আসতে পারে। সোয়াং এখানে তেসাংকে আরো বলে যে তেসাং যদি শুধুমাত্র মিস্টার সং এর সেই কাজ নিয়ে পড়ে থাকে তাহলে সে কোনোদিনও এর চাইতে বেশি দূরে এগোতে পারবে না। তাদের দুজনেরই এখন সময় হয়েছে নিজেদেরকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার। আর তেসাং তার সঙ্গে থাকলে তারা দুজনেই এটা করতে পারবে। তবে সোয়াং তেসাংকে এই সম্পূর্ণ বিষয়টি মিস্টার সং এর কাছ থেকে গোপন রাখতে বলে, কারণ মিস্টার সং জানতে পারলে তাদের আইডিয়া সে চুরি করবে। কিন্তু একথা শুনে তেসাং আর তার সঙ্গে কাজ করতে চাইছিল না, কারণ সে মিস্টার সং এর ভরসা কিছুতেই ভাঙতে চায় না। তবে সোয়াং তখন তাকে বলে যে তেসাং আসলে মিস্টার সংকে যতটা ভালো মানুষ মনে করে, মিস্টার সং আসলে ততটা ভালো মানুষ নয়। মিস্টার সং তার সঙ্গে এই কারণেই ভালো আচরণ করে, যাতে করে সে তাকে তার কাজে ব্যবহার করতে পারে। আর যেদিন মিস্টার সং এর তেসাং এর সঙ্গে সমস্ত কাজ শেষ হয়ে যাবে সেদিন সে তাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই তার আগে যেন তেসাং নিজে কিছু করে দেখায়, যাতে করে তাকে অন্য কারো উপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়। কিন্তু তারপরও তেসাং তাকে মানা করে দিয়ে চলে আসে। অন্যদিকে মিস্টার সং এর কাছে মিস্টার পো নামক সেই ব্যক্তিটি আসে। আর সে মিস্টার সংকে জানায় যে সে সিক্রেট ভাবে একটি খবর পেয়েছে, সেটা হলো সোয়াং তেসাংকে কোনো এক মালামাল সাপ্লাই করে এনে দিতে বলেছে। কিন্তু একথা শুনে মিস্টার সং তখন হাসে
আর সে তাকে বলে যে সোয়াং এর কাছে টেসাংকে সে নিজেই পাঠিয়েছে, কারণ সে টেসাং এর বিশ্বস্ততা চেক করতে চায়। মিস্টার পো জানতে চায় সেটা কিভাবে। মিস্টার সং তখন তাকে বলে যে সে অনেকদিন ধরেই জানে যে সোয়াং গোপনে একটি বিজনেস শুরু করতে চায়, কিন্তু প্রোডাক্ট সাপ্লাই করে আনার জন্য তার কাছে কোনো লোক নেই। তাই টেসাং যদি তার সঙ্গে আলাদাভাবে কথা বলতে যায় তাহলে নিশ্চয়ই সে টেসাংকে মালামাল আনার ব্যাপারে কিছু একটা বলবে, কারণ টেসাং এই ব্যাপারে অনেক এক্সপার্ট। আর টেসাং যদি সমস্ত সত্য কথা আমাকে এসে বলে দেয় তাহলেই বুঝতে পারবো যে টেসাং বিশ্বস্ত কিনা। তো কিছুক্ষণ পরেই মিস্টার সংকে টেসাং ফোন দেয়। মিস্টার সং তখন জানতে চায় যে সোয়াং তাকে কি বলেছে। টেসাং তখন তাকে বলে যে সোয়াং তেমন কিছুই বলেনি, সে শুধুমাত্র তার কাছে জানতে চেয়েছে যে সে মিস্টার সংকে বিশ্বাস করে কিনা। মিস্টার সং তখন বলে তখন তুই কি বলেছিলি? টেসাং তখন বলে তখন আমি বলেছিলাম যার জন্য আমি দুবেলা খাবার খেতে পারি তার উপর অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে। মিস্টার সং তখন তার কাছে জানতে চায় সোয়াং কি তোকে কোনো বিজনেসের ব্যাপারে কিছু বলেছে? টেসাং বলে না। এরপর টেসাং মিস্টার সং এর সঙ্গে দেখা করতে আসছিল, কিন্তু বাইরে দাঁড়িয়ে সে মিস্টার সং এর কথা শুনতে পায়, যেখানে মিস্টার সং বলছিল যে সে শুধুমাত্র টেসাং কেন পৃথিবীর কোনো মানুষের উপরে ভরসা করে না, সে তো শুধু সবাইকে ব্যবহার করে। এসব শুনে টেসাং বুঝতে পারে যে সোয়াং তাকে যা বলেছে সেগুলো সত্যি। এবার পরের শিপমেন্টে টেসাং যখন মিস্টার সং এর জন্য মালামাল আনতে যায় তখন তার মিস্টার সং এর কথা মনে পড়ে যায়। আসলে মালামালগুলো নিতে আসার আগে মিস্টার সং তাকে বলেছিল যে সোয়াং নাকি কোরিয়া থেকে স্পেশাল কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছে, সেটা ট্রাকও তার ট্রাকের আশেপাশেই থাকবে এবং সোয়াং এর প্রোডাক্টের গায়ে ব্লু স্টিকার থাকবে। তাই টেসাং যেন সেখানেই তার ট্রাকটি বদলে ফেলে, আর সে যেন সেই ব্লু স্টিকারের সমস্ত প্রোডাক্টগুলো তার কাছে নিয়ে আসে, আর সোয়াং যেন কোনোভাবেই জানতে না পারে যে তার প্রোডাক্টগুলো মিস্টার সং এর কাছে এসেছে। তো মিস্টার সং এর কথা মতো টেসাংও সেটাই করে, সে কোরিয়ার বর্ডারের কাছে তার ট্রাকটি বদলে ফেলে। আসলে সকল ধরনের প্রোডাক্টই কোরিয়া থেকে আসার পর এক এক করে ডেলিভারির জন্য এই জায়গাতে রেখে দেওয়া হয়, আর এই প্রোডাক্টগুলোকে পাহারা দেয় ডিভাইন এবং মিস্টার সং এর সঙ্গে পার্টনারশিপে যারা রয়েছে টেসাং এক এক করে প্রত্যেকের মালামাল তাদের কাছে ডেলিভারি করে দিয়ে আসে। আর এক একজনের প্রোডাক্টে এক এক কালারের স্টিকার থাকে, তাই খুব সহজেই বোঝা যায় কোনটা কার প্রোডাক্ট। তো টেসাং তখন মিস্টার সং এর কথা মতোই সেই ব্লু স্টিকারের সমস্ত প্রোডাক্টের ট্রাকটি নিয়ে চলে আসে এবং সেটা সে মিস্টার সং এর ফ্যাক্টরিতে দিয়ে দেয়। প্রথমে তো তারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু যখন তারা বক্সগুলো খুলে দেখে তখন তারা এখানে স্পেশাল কোনো প্রোডাক্ট দেখতে পায় না, বরং এগুলো ছিল মেয়েদের আন্ডারগার্মেন্টস, যেগুলো সাপ্লাই তারা আগে থেকেই করত। তাই তারা ভাবছিল যে সোয়াং হয়তো তাহলে এই প্রোডাক্টটি অর্ডার দিয়েছে, কিন্তু এখানে দেখা যায় যে গতকাল রাতে টেসাং দুটো ট্রাকেরই প্রোডাক্টের স্টিকার বদলে ফেলেছিল। সে অরেঞ্জ স্টিকারের উপর ব্লু স্টিকার এবং ব্লু স্টিকারের উপর অরেঞ্জ স্টিকার লাগিয়েছিল, যাতে করে সোয়াং তার আসল প্রোডাক্টটি পায়। এবং মিস্টার সং যেহেতু তাকে বারবার অরেঞ্জ কালারের স্টিকারওয়ালা প্রোডাক্টগুলো নিয়ে আসতে বলেছিল, টেসাংও তার কথা মতো সেটাই করেছিল। তাই টেসাং এর উপর মিস্টার সং এর কোনো সন্দেহ হয় না, সে ভাবছিল যে প্রোডাক্ট ডেলিভারির সময় হয়তো কোনো ভুল হয়েছে। এদিকে টেসাং তখন সোয়াং এর সমস্ত প্রোডাক্টগুলো তার ফ্যাক্টরিতে নিয়ে আসে। সোয়াং এতে প্রচন্ড খুশিতে টেসাংকে জড়িয়ে ধরে, কারণ যদিও টেসাং তার সঙ্গে কাজ করতে রাজি হচ্ছিল না, তারপর সে তাকে এত কঠিন একটি কাজ করে দিয়েছে, সে প্রোডাক্টগুলো তাকে এনে দিয়েছে। তাই সোয়াং তখন তাকে তার বিজনেসের পার্টনার বানিয়ে নেয়। আর কিছুদিনের মধ্যে তারা কলম্বিয়ার লোকাল মার্কেটে একটি শপ খুলে ফেলে এবং সেই শপের সামনে ফুটপাতেও তারা তাদের দোকান দেয়। আর তাদের এই বিজনেসে কিছুদিনের মধ্যেই দেখা যায় যে তাদের এই জ্যাকেটগুলো তাদের শহরে অনেক বেশি পপুলার হয়ে যায়। সোয়াং ঠিক যেটা ধারণা করেছিল সেটাই হয়, কলম্বিয়ার মানুষ জ্যাকেটগুলোকে অনেক পছন্দ করতে শুরু করে। আর মাত্র দুদিনের মধ্যে তাদের প্রথম শিপমেন্টে সমস্ত প্রোডাক্ট সেল হয়ে যায়। তাদের পুরো টিমের সবাই তো অনেক খুশি ছিল। টেসাং এই বিজনেসের লাভ দেখে এতটাই খুশি হয়ে যায় যে সে এই বিজনেসটিকে পার্মানেন্ট ভাবে করতে চায়, কারণ প্রথম শিপমেন্টেই তারা প্রচুর পরিমাণে টাকা পেয়েছিল। তবে সেই মার্কেটের আশেপাশে কলম্বিয়ার আরো বিজনেসম্যানরা ছিল, তারা ছিল কলম্বিয়ান জ্যাকেটের দোকানদার। তবে এখানে টেসাংদের জ্যাকেট আসার পর তাদের সেল অনেক বেশি কমে গিয়েছিল, কারণ তাদের জ্যাকেটের কোয়ালিটির তুলনায় কলম্বিয়ান জ্যাকেট ছিল খুবই নিম্নমানের। তাই সেই বিজনেসম্যান টেসাংদের উপর অনেক জেলাস হচ্ছিল। তো এভাবেই টেসাং তখন সোয়াংকে নতুন নতুন প্রোডাক্ট এনে দিত, আর সেই প্রোডাক্টগুলো প্রায় কয়েক মাস সেল করতে করতে তাদের বিজনেসও অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। তাই সোয়াং তখন মিস্টার সংকে তার হাতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়, কারণ যদি সে মিস্টার সংকেও তার হাতে রাখতে পারে তাহলে তাদের এই বিজনেসের শিপমেন্ট তাদের জন্য আরো সহজ হয়ে যাবে।
কারণ শিপমেন্ট সেক্টরের সমস্ত ক্ষমতাই ছিল মিস্টার সং এর হাতে। তাই সোয়াংরা যখন তাদের বিজনেসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছিল, তখন সোয়াং তাদের বিজনেসের থেকে অনেক বড় অ্যামাউন্টের একটি টাকা মিস্টার সংকে দিতে শুরু করে। এতে বিনা পরিশ্রমে মিস্টার সং এর অনেক লাভ হচ্ছিল। তাই সেও তখন আর তাদের ব্যবসাতে কোনো আপত্তি জানায় না। সেও খুশি হয়ে সবকিছু মেনে নেয়। ফলে তাদের এই বিজনেস আরো অনেক সহজ হয়ে যায়। আর মিস্টার সং তখন তেসাংকে সোয়াং এর সঙ্গে কাজ করতে বলে, কারণ এতে তারও এখন অনেক বেশি প্রফিট হচ্ছিল। তো এইভাবেই মাত্র 1 বছর বিজনেস করার পর দেখা যায় যে তেসাং এবং তার পুরো টিম অনেক টাকার মালিক হয়ে যায়। তাদের কারো কাছে এখন টাকা পয়সার কোনো অভাব ছিল না। তেসাং সেই শহরে তার পরিবারের জন্য একটি বাড়িও কিনে ফেলে। এমনকি সোয়াং এর সাথে সে অনেক বড় বড় 5 স্টার হোটেল এবং রিসোর্টেও যায়। এরপর একদিন সোয়াং তেসাংকে অনেক এক্সপেন্সিভ একটি ঘড়ি উপহার দেয়। তেসাং জানতে চায় যে সে তাকে এত এক্সপেন্সিভ ঘড়ি কেন দিয়েছে। সোয়াং তখন তাকে বলে যে তেসাং এর জন্যই তার স্বপ্ন পূরণ হয়েছে। সে কলম্বিয়াতে একটি বিজনেস প্রতিষ্ঠা করতে পেরেছে। এখন তার স্বপ্ন হচ্ছে কলম্বিয়ার সবচেয়ে বড় শহরে অনেক লাক্সারিয়াস একটি শপিং মল তৈরি করা। কারণ কলম্বিয়াতে কোরিয়ান প্রোডাক্টের চাহিদা অনেক বেশি। যদিও তার এই প্ল্যানটি অনেক ভালো একটি প্ল্যান ছিল, কিন্তু কলম্বিয়ার বিজনেসম্যানরা এমন বিজনেসম্যান নয় যে তারা এখানে চুপচাপ লাক্সারিয়াস একটি শপিং মল তৈরি করবে আর এদিকে সেই বিজনেসম্যানরা চুপচাপ সেটা দেখবে। তারা সবসময় তাদেরকে তাদের টার্গেটে রাখবে এবং টেনে নিচে নামানোর চেষ্টা করবে। তাই সবসময় তাদেরকে অনেক সাবধানে থাকতে হবে। অন্যদিকে আমরা সেই কলম্বিয়ান বিজনেসম্যানকে দেখতে পাই যে কিনা তেসাংদের বিজনেস নিয়ে অনেক বেশি জেলাস ছিল। এই বিজনেসম্যানের নাম হচ্ছে লিচ্যাং। লিচ্যাং আসলে লুকিয়ে লুকিয়ে সেই পুলিশ অফিসারের কাছে আসে যাকে মিস্টার সং টাকা দিয়ে তার টিমে রেখেছে। লিচ্যাং তখন সেই পুলিশ অফিসারকে অনেকগুলো টাকা দেয় এবং সেটার বিনিময়ে সে তাকে তার একটি কাজ করে দিতে বলে। সে বলে যে পরের বার যখন তেসাংদের প্রোডাক্টের শিপমেন্ট আসবে তখন সে যেন মেইন ইনচার্জকে খবর দিয়ে চেক পয়েন্টে নিয়ে আসে, কারণ তেসাংদের কাছে প্রোডাক্ট না পৌঁছলে তার বিজনেসে লাভ হবে। আর যদি সে তার এই সিম্পল কাজটি করে দেয় তাহলে সে তাকে আরো অনেক বেশি টাকা দেবে। আর সে যে এই কাজটি করেছে এই ব্যাপারে কেউই জানবে না। অফিসারও তখন এতগুলো টাকা পেয়ে তার কথায় রাজি হয়ে যায়। আর এবার যখন তেসাং এবং তার পুরো টিম কোরিয়া থেকে প্রোডাক্ট নিয়ে কলম্বিয়াতে আসছিল তখন সেই পুলিশ অফিসার আগে থেকেই খবর দিয়ে ইনচার্জকে চেক পয়েন্টে নিয়ে এসেছিল। ফলে সেখানে তেসাংদের সমস্ত কিছু চেক করার পর তারা সবাই এখানে ধরা পড়ে যায়। তাদের সমস্ত মালামালগুলো পুলিশ জব্দ করে ফেলে। তবে এবার তাদের এই মালামালগুলোতে অনেকগুলো ইনভেস্টর ইনভেস্ট করেছিল, কিন্তু এখন এই মালামালগুলো পুলিশ জব্দ করে নেওয়ার ফলে তারা সঠিকভাবে সেই ইনভেস্টরদের টাকাগুলো ফিরিয়ে দিতে পারবে না। তাই চারিপাশ থেকে হঠাৎ করে তাদের উপর অনেক প্রেসার পড়ে যায়। তার উপর এবছর তারা আর তাদের বিজনেসের কাজটি করতে পারবে না। আর কাজ যদি তারা না করতে পারে তাহলে তাদের অনেক বড় বিপদ হয়ে যাবে। ইনভেস্টররা তাদের উপর প্রেসার ক্রিয়েট করবে এবং আস্তে আস্তে তাদের বিজনেসও হয়তো বন্ধ হয়ে যাবে। তাই তাদেরকে এখন মালামাল আনার জন্য কোনো না কোনো প্ল্যান করতে হবে। এই জন্য তাদের টিমের সবাই একসঙ্গে মিলে প্ল্যান করছিল যে আসলে কিভাবে তাদের এই জটিল সমস্যাটিকে সমাধান করা যায় আর এখন কোন জায়গা দিয়ে স্মাগলিং করে মালামালগুলো আনা যায়। তো এসব ব্যাপারে কথা বলতে বলতে তাদের টিমের ড্যান নামক একটি ছেলে বলে যে সে ভেনেজুয়েলা নামক একটি জায়গা চেনে আর বর্তমানে ভেনেজুয়েলাতে প্রচুর পরিমাণে স্মাগলিং এর মালামাল পড়ে আছে। তারা চাইলে আপাতত এই সিজনের জন্য সেখান থেকেই মালামাল সংগ্রহ করতে পারে। যদি তারা কোনো মতে বগুড়া সিটি পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেখান থেকে মালামাল আনাটা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ সেখানে সচরাচর কোনো চেক পয়েন্ট থাকে না। যদিও সেই মালামালগুলো আসলে কোরিয়ান প্রোডাক্ট নয়, তাই তারা চাইলে আপাতত সেই প্রোডাক্টগুলো দিয়ে কাজ চালাতে পারে। কিন্তু এখন সবচাইতে বড় সমস্যা হচ্ছে সেই ভেনেজুয়েলা শহরের আশেপাশের এলাকা ছিল তাদের শত্রুদের এলাকা, যাদের সাথে অনেক বছর আগে তাদের ঝামেলা হয়েছিল। তাই সেখানে চেক পয়েন্ট না থাকলে অনেক বড় বিপদ রয়েছে। কিন্তু এসব কিছু জানার পর তেসাং সেখানে যেতে রাজি হয়ে যায়, কারণ সকলের মতোই সে তার জীবনে যত অর্থ উপার্জন করেছিল সেই সমস্ত অর্থের মালামালগুলো পুলিশ জব্দ করে ফেলেছে। অর্থাৎ এই মিশনটিতে তার সারা জীবনের উপার্জন জড়িয়ে আছে। তাই যেভাবেই হোক এই কাজটি তাকে কমপ্লিট করতে হবে। সে কোনোভাবেই তার পুরাতন জীবনে ফিরে যেতে চায় না। তবে তেসাং এর এমন সাহসিকতায় তারা সবাই অনেক খুশি হয়েছিল। কিন্তু এখন যেহেতু তাদেরকে নতুন প্রোডাক্ট আনতে হবে, তাই এখন অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। এজন্য তাদের টিমে যতজন মানুষ রয়েছে তারা সবাই একটি ব্যাগের মধ্যে এক এক করে নিজেদের ভাগে টাকা দিয়ে দেয়। আর সেই টাকা ভর্তি ব্যাগটি দিয়ে দেওয়া হয় তেসাংকে, কারণ মালগুলো নিয়ে আসার জন্য তেসাংয়ে যাবে। এরপর তেসাং সেই সমস্ত টাকা নিয়ে তার বাড়িতে চলে আসে এবং শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে যে কিভাবে সেই প্ল্যানটিকে সাকসেস করবে।
কিন্তু এমন সময় তেসাং তার বাবার আওয়াজ শুনতে পায় আর সে দ্রুত তার ঘর থেকে বেরিয়ে আসে। বর্তমানে তেসাং এর বাবার মানসিক পরিস্থিতি অনেক খারাপ ছিল। সে সবসময় নিজেকে একটি রুমের মধ্যে বন্দি করে রাখত, কারণ তার বিজনেস ধ্বংস হয়ে যাওয়ার পর সে সেটারই দুশ্চিন্তায় থাকতো। কিন্তু তেসাং তার সঙ্গে যে টাকাগুলো নিয়ে এসেছিল সেটা তার বাবা দেখে ফেলে। আর এই টাকাগুলো দেখে তার কাছে মনে হচ্ছিল যে সে তার বিজনেস ঠিক করে ফেলতে পারবে। তাই সে তেসাং এর দিকে তার একটি বন্দুক তাক করে জোর করে তেসাং এর কাছ থেকে সেই টাকার ব্যাগটি নিয়ে নেয়। এরপর তার বাবা সেই ব্যাগটি নিয়ে একটি গাড়িতে উঠে পড়ে আর সেই গাড়িতে ড্রাইভিং সিটে থাকা একটি মেয়ে তাকে তখন ড্রাইভ করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে তেসাংও তখন তার বাবার পিছু করতে শুরু করে। তবে তার বাবার গাড়িটি যখন তার গাড়ি থেকে অনেকটাই দূরে চলে আসে তখন সেই গাড়িতে থাকা মেয়েটি তার বাবার কাছ থেকে টাকার সেই ব্যাগটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তেসাং তখন দ্রুত দৌড়ে তার বাবার কাছে আসে, কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় যে সেই মেয়েটি আসলে তার বাবাকে গুলি করে তার কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছে। আর এখানে তার বাবার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল, যার ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার বাবা তার চোখের সামনেই মারা যায়। তেসাং এটা অনেক কষ্ট পেয়েছিল, কারণ আর যা কিছুই হয়ে যাক সে তো তার বাবা, সে তাকে অনেক ভালোবাসে। এবার বাবার সমস্ত ফিনারেলের কাজ শেষ করার পর তেসাং তার টিমের কাছে আসে। আর ততক্ষণে তার টিমের সবাই টাকার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল। তাই তারা তেসাংকে বলছিল যে যেভাবেই হোক তাদের টাকা ফিরিয়ে দিতে। তারা সবাই এখানে টাকার কথাই ভাবছিল, কিন্তু তেসাং যে আজকে তার বাবাকে হারিয়েছে এই ব্যাপারে তারা কেউ তাকে কোনো সান্ত্বনাই দিচ্ছিল না। তেসাং এতে বুঝতে পারে যে পৃথিবীতে শুধুমাত্র টাকারই মূল্য আছে, মানুষের কোনো মূল্য নেই। তো এখানে সবাই যখন তেসাংকে টাকার জন্য অনেক প্রেশার দিচ্ছিল তখন তেসাং তাদের সবার উপর প্রচন্ড রেগে যায়। আর সে চিৎকার করে সবাইকে বলে, যখন আমি নিজের জীবন বাজি রেখে তোমাদের জন্য কাজ করেছিলাম তখন তোমরা সবাই আমাকে মাথায় করে রেখেছিলে। আমার জন্য তোমরা তোমাদের বিজনেস দাঁড় করাতে পেরেছো আর লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছো। তোমাদের কাছে যা অর্থ আছে সেই সব কিছুর পেছনে আমি আছি। আর আজকে সামান্য কিছু টাকার জন্য তোমরা আমার সঙ্গে এমন আচরণ করছো। তোমরা ভুলে যেও না আমি ছাড়া তোমাদের এই বিজনেস কিছুই না। এসব বলে তেসাং সেখান থেকে চলে আসে। আর পরের দিন তেসাং এর সঙ্গে দেখা করতে আসে সোয়াং। সোয়াং তেসাংকে কিছু টাকা দিয়ে বলে যে তেসাং যেন এখান থেকে অন্য কোথাও চলে যায় এবং নতুন ভাবে কাজ শুরু করে তার জীবন শুরু করে। কিন্তু এমন সময় তাদের টিমের ড্যাং নামক সেই ছেলেটি বলে যে তাদের এত সহজে হাল ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। সে একটি খবর পেয়েছে তাদের শপের সামনে কলম্বিয়ান যে লিচেন নামক বিজনেসম্যান রয়েছে সেই বিজনেসম্যান তাদের সমস্ত মালামালগুলো তার দোকানে উঠিয়েছে। তার মানে নিশ্চয়ই পুলিশদের সঙ্গে তার কোনো কানেকশন আছে। হতে পারে সে তাদেরকে ধরিয়ে দিয়েছে, তা না হলে সেই মালামালগুলো তার কাছে কিভাবে এলো। তেসাং এতে সমস্ত কিছু বুঝতে পারে যে তাহলে সবকিছুর পেছনে রয়েছে লিচেং। তাই তাদের বিজনেস ধ্বংস করে দিয়েছে এবং তাদের সমস্ত মালামাল সে চালাকি করে তার নিজের করে নিয়েছে। তার মানে সে পুলিশ অফিসারকে টাকা খাইয়ে তাকে হাত করেছে। তেসাং তখন একটি প্ল্যান করে তার ট্রাক নিয়ে রাতের বেলা লিচেং এর ফ্যাক্টরিতে চলে যায়। সেখানে সেই ফ্যাক্টরির একজন কেয়ারটেকার ছিল। তো তেসাং তখন তার গাড়ি থেকে নেমে সেই কেয়ারটেকারের কাছে যায় এবং সে তাকে জানায় যে তাকে তার বস লিচেং পাঠিয়েছে। সে এবং লিচেং এখন একই টিমেই কাজ করছে। আর লিচেং তাকে ফ্যাক্টরি থেকে মালামাল নিয়ে যেতে বলেছে, কারণ তাদেরকে তাদের শপটি সাজাতে হবে। এরপর কেয়ারটেকার জানতে চায় যে বাকি ট্রাকগুলো তাহলে কখন আসবে। এসব বলতে বলতে সে কাকে যেন ফোন দিচ্ছিল। তাই তেসাং তখন তার উপর হামলা করে। আর এমন সময় সেখানে সেই কেয়ারটেকারের একজন বন্ধুও চলে আসে। তেসাং তখন তাকেও মারধর করে তার অবস্থা খারাপ করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তেসাং এর প্ল্যান মোতাবেক তার টিমের বাকি সদস্যরা এখানে ট্রাক নিয়ে চলে আসে এবং তারা সবাই মিলে লিচেং এর ফ্যাক্টরি থেকে তাদের সমস্ত মালগুলো নিয়ে যায়, কারণ এই মালগুলো তাদেরই ছিল। তো এভাবে তারা তাদের মালামালগুলো পেয়ে যায়। অন্যদিকে লিচেং যখন এটা জানতে পারে তখন সে বন্দুক নিয়ে সোজা মিস্টার সং এর কাছে চলে আসে। আর সে মিস্টার সংকে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল, কারণ সে ভাবছিল যে এই কাজটি মিস্টার সং করেছে। কিন্তু মিস্টার সং তাকে বুঝিয়ে বলে যে মালামালের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, হতে পারে তেসাং এবং তার পুরো টিম এমনটা করেছে। অন্যদিকে আমরা তেসাংকে দেখতে পাই তেসাং তার গাড়িতে করে মিস্টার সং এর সঙ্গে দেখা করতে যাচ্ছিল। কিন্তু এমন সময় একজন ব্যক্তি বাইক নিয়ে তার পেছনে পড়ে যায় আর সে একটি বন্দুক দিয়ে তাকে শুট করে মেরে ফেলতে চাইছিল। যদিও তেসাং এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই ব্যক্তি তাকে এখানে গুলি করে দেয় আর সিন এখানেই কাট হয়ে যায়। অন্যদিকে লিচেং মিস্টার সং এর সঙ্গে কথা বলছিল। সে মিস্টার সংকে বলছিল যে সে যেন কৌশলে তেসাংকে তার হাতে তুলে দেয়।
কারণ তেসাং এর জন্যই তার বিজনেসে অনেক লস হয়ে যাচ্ছে। মিস্টার সং যদি তাকে এই কাজটি করে দেয় তাহলে সে তাকে অনেক টাকা দেবে। তবে ঠিক এমন সময় সেখানে তেসাং চলে আসে। সে তাদের দুজনের মাঝখানে বসে পড়ে। এরপর তেসাং লি চ্যানকে বলে, একই তো তুই আমাদের বিজনেসের সমস্ত মালামালগুলো দখল করেছিলি, আর এখন কিনা আমাকে মারার জন্য লোক লাগিয়ে দিয়েছিলি। কিন্তু আমার তেমন কোনো ক্ষতি হয়নি, আমি উল্টো তোর সেই ভাড়া করা লোককে ডবল টাকা খাইয়েছি। একথা বলতে বলতে লি চ্যানকে সেখানে কেউ একজন গুলি করে মেরে ফেলে। আসলে তেসাং যাকে টাকা দিয়েছে সেই তেসাং এর কথা মতো লি চ্যানকে মেরে ফেলেছে। এরপর লি চ্যান মিস্টার সংকে বলে যে তার বিজনেসের মধ্যে যে আসবে সে কাউকেই ছাড়বে না, সে তার বিজনেসকে অনেক বড় করবে। তেসাং এর এমন রূপ দেখে মিস্টার সংও কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। এই ঘটনার পর তেসাং আস্তে আস্তে অনেক বদলে গিয়েছিল। সে লোক ভাড়া করে সেই মেয়েটিকেও মেরে ফেলে যে কিনা তার বাবাকে হত্যা করেছিল। এভাবে সমস্ত প্রতিশোধ নেওয়া শেষ হলে তেসাং তার নিজের বিজনেস নিজেই শুরু করে দেয়। সে নিজেই মালামাল স্মাগলিং করে এনে নিজেই বিক্রি করতে থাকে, যার ফলে এখন সমস্ত প্রফিট তার একারই ছিল। এভাবেই তেসাং এর একা একা বিজনেস করতে করতে প্রায় 3 বছর সময় পার হয়ে যায়। আর বর্তমান সময়ে আমরা তেসাংকে দেখতে পাই। তেসাং এখন আর আগের মতো ছিল না। সে এখন কলম্বিয়ার অনেক ধনী একজন মানুষ। তার কাছে এখন টাকা পয়সার কোনো অভাব ছিল না। তার বিজনেসও এখন অনেক বড় হয়ে গিয়েছিল। কিন্তু এই ঠিক কিছুদিন পরেই দেখা যায় যে কলম্বিয়ার সরকার তাদের দেশে নতুন একটি আইন চালু করে। আইনটি ছিল অ্যান্টি স্মাগলিং এর ব্যাপারে। অর্থাৎ তাদের দেশে এখন যতগুলো স্মাগলিং করা জিনিসপত্র আছে সেই সমস্ত কিছুই সরকার খুব শীঘ্রই জব্দ করে ফেলবে এবং স্মাগলিং এর সমস্ত রাস্তা বন্ধের ব্যাপারে এখন থেকে কঠোর আইন প্রয়োগ করা হবে। আর যদি কোনো ব্যক্তি স্মাগলিংকৃত জিনিসপত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে তাকে 15 বছরের জেল দেওয়া হবে। এখন এই আইন প্রয়োগ করার পরপরই দেখা যায় যে সং এর ফ্যাক্টরিতে যত ধরনের মালামাল ছিল পুলিশ সেই সমস্ত মালামাল জব্দ করে সেগুলোতে আগুন লাগিয়ে দেয়, কারণ তার বিজনেস এখন পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। এভাবেই কলম্বিয়াতে অনেক মানুষের স্মাগলিং এর বিজনেস বন্ধ হয়ে যায়। ফলে তারা রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করে। ফলে পুরো দেশে স্মাগলিং নিয়ে অনেক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। প্রায় বেশ কিছুদিন যাবত এমন পরিস্থিতি চলতে থাকে। আর কিছুদিন পর আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর একদিন তেসাং তার পরিচিত সমস্ত বিজনেসম্যানকে তার কাছে ডাকে। তারা সবাই হচ্ছে তেসাং এর বিজনেস পার্টনার। এরপর তেসাং এখানে সকলকে উদ্দেশ্য করে বলে, আমরা বহু বছর ধরে স্মাগলিং এর মাধ্যমে বিজনেস করেছি, কিন্তু এখন যেহেতু কলম্বিয়াতে আইন প্রয়োগ হয়েছে তাই আমাদের সবার উচিত আইনের প্রতি শ্রদ্ধা রাখা। আমরা অভাবে পড়ে অন্যায়ের রাস্তা বেছে নিয়েছিলাম, কিন্তু এখন মোটামুটি আমাদের সবারই পরিস্থিতি অনেকটাই ভালো। তাই এখন থেকে আমাদের সৎ পথে বিজনেস করা উচিত। আমি চাই আমাদের স্মাগলিং এর সমস্ত রাস্তাগুলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যাক। আমরা এখন থেকে সেই সমস্ত প্রোডাক্টই বিক্রি করব যেগুলো আমরা লিগ্যাল ওয়েতে নিয়ে আসতে পারবো। আমার মনে হয় এটাও আমাদের অনেক ভালো বিজনেস হবে। সৎ পথে থাকলে আমাদের মাঝে কোনো ভয় থাকবে না। আমরা সুন্দরভাবে বিজনেস করে আরো অনেক বড় হতে পারবো। কিন্তু তেসাং এর এমন সিদ্ধান্তে অনেকেই খুশি হলেও মিস্টার সং, সোয়াং এবং আরো বেশ কয়েকজন বিজনেসম্যান মোটেও খুশি ছিল না, কারণ তারা ভাবছিল যে সৎ পথে বিজনেস করলে তারা আগের মতো টাকা পাবে না। তেসাং সবাইকে কড়াকড়িভাবে নির্দেশ দিয়েছিল যে তারা সবাই যেন সব জায়গা থেকে ইলিগেল জিনিসপত্র সরিয়ে ফেলে এবং সবকিছু নতুন করে সাজায়। আর তেসাং যেহেতু এখন তাদের সবার চাইতে অনেকটাই পাওয়ারফুল ছিল, তাই তার কথা মতো সবাই এটাই করে। এবার সবকিছু পর্যবেক্ষণ করে তেসাং যখন তার গাড়িতে চড়তে যাবে ঠিক তখনই তার গাড়ির মধ্যে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে যায়। আর তেসাং গাড়িতে না বসার কারণে সে বেঁচে গিয়েছিল, তবে সে তার শরীরে অনেক আঘাত পায়। কেউ আসলে তেসাংকে মারার জন্যই এমনটা করেছে। তেসাং এর টিমের বাকি সবাই এই দৃশ্য দেখে বুঝতে পারে যে তেসাংকে কেউ মেরে ফেলতে চাইছে। তারা ভাবছিল যে কলম্বিয়ার কোনো বিজনেসম্যানই হয়তো তেসাং এর পেছনে লেগেছে। সে তেসাংকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইছে। আর এই ঘটনার পর দেখা যায় তেসাং এর টিমের অনেকেই ভয় পেয়ে এই শহর ছেড়ে চলে যায়, কারণ এখানে তেসাং এর মতো তাদেরও জীবনে ঝুঁকি থাকতে পারে। তাই তারা তাদের যতটুকু টাকা পয়সা এবং জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে পালিয়ে যায়। তাদের টিমের গ্যাংও পালিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছিল। অন্যদিকে সোয়াং এর কাছেও যত টাকা পয়সা ছিল শেষে সমস্ত টাকা পয়সা সুটকেসে ভরে প্যাক করছিল। আর সে এখান থেকে পালানোর আগে একজন ডক্টরের কাছে গিয়ে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেয়। অন্যদিকে আমরা তেসাংকে দেখতে পাই। তেসাং এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছে। আর মিস্টার সং তেসাং এর সুরক্ষার জন্য তার জন্য স্পেশাল একটি বুলেট প্রুফ গাড়ি নিয়ে আসে। এরপর তেসাং সেই গাড়িতে করে যখন তার অফিসে পৌঁছে যায় তখন সে সোজা সোয়াংকে ফোন দিয়ে বলে, তুমি আমাকে মারার জন্য এমনটা করেছো তাই না?
কিন্তু সোয়াং তখন তাকে বলে, তুমি এসব কি বলছো? আমি কেন তোমাকে মারতে চাইবো? আমার এসবের সাথে কোনো সম্পর্ক নেই। তেসাং তখন বলে, ভয় পেও না, আমাদের টিমে এমন অনেক বিজনেসম্যান আছে যারা কিনা আমার সঙ্গে কাজ করার যোগ্য নয়। আমি এতভাবে তাদেরকে বুঝিয়ে বলেছি যে আমরা সৎভাবে কাজ করব, কিন্তু তারপরও তারা ইলিগেল ভাবে ব্যবসা করার প্ল্যান করছিল। তাই আমি নিজেই সেই বিস্ফোরণটি ঘটিয়েছিলাম, যাতে করে ভয় পেয়ে তারা এখান থেকে পালিয়ে যায় আর আমার বিজনেস থেকে সরে যায়। সবাইকে তো আমি সবার নিজ নিজ জায়গাতে পাঠিয়ে দিয়েছি, এখন আমি তোমার ব্যবস্থা করব। একথা শুনে সোয়াং অনেক রেগে যায়, কিন্তু ঠিক এমন সময় তার পেছনে সেই ডক্টর এসে তার গলার মধ্যে একটি ইনজেকশন পুশ করে দেয়। ফলে সোয়াং প্যারালাইজড হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। আসলে তেসাং এই ডক্টরকে টাকা খাইয়ে এমনটা করতে বলেছিল, কারণ সোয়াং এটা এই ডক্টরের মাধ্যমে তেসাং এর সঙ্গে করতে চাইছিল, যেটা তেসাং আগেই জেনে ফেলেছিল। আর এই সমস্ত প্ল্যানের ব্যাপারে মিস্টার সং জানতো। এরপর মিস্টার সং এবং তেসাং সোয়াং এর লাশটি নিয়ে অনেক দূরে চলে যায় এবং একটি জায়গাতে তার লাশটিকে দাফন করে দেয়। এরপর তেসাং মিস্টার সংকে বলে যে এখন তার পাশে শুধুমাত্র মিস্টার সং-ই রয়েছে। সে তো অনেকদিন ধরে এই ইলিগেল বিজনেস থেকে বেরিয়ে আসতে চাইছিল, আর এখন সবাইকে সরিয়ে দেওয়ার পর সে এখন তার স্বপ্ন পূরণ করতে পারবে। সে কলম্বিয়াতে অনেক বড় একটি মার্কেট খুলতে চায়, যেখানে শুধুমাত্র লিগ্যাল জিনিসপত্র থাকবে, যাতে করে পুরো কলম্বিয়াতে তার মার্কেটের সুনাম ছড়িয়ে পড়ে এবং তার দেশেরও সুনাম হয়। নিজের দেশের জন্য সে কোনো কিছু করতে না পারলেও এইটুকু করে মরতে চায়। এটাই এখন তার সবচাইতে বড় স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণ করতে সে মিস্টার সং-কে তার পাশে চায়। মিস্টার সং-ও তখন তাকে ভরসা দেয় যে সে সবসময় তার পাশে থাকবে। তো এবার গল্প করতে করতে মিস্টার সং একটি জায়গাতে এসে গাড়ি থামিয়ে দেয়, আর এই জায়গাটি ছিল অনেক উঁচু একটি খাদ। মিস্টার সং এখানে তেসাংকে টয়লেটের কথা বলে গাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু ঠিক এমন সময় সেখানে আরো একটি গাড়ি আসে। এরপর বন্দুক হাতে নিয়ে একটি ছেলে তেসাংকে গুলি করতে চায়। আর এমন সময় মিস্টার সং এখানে এসে তেসাংকে মোবাইলে বলে, তুই কি ভেবেছিলি আমার গোলামি করে তুই আমার বিজনেসকে নিজের দখলে করবি? আমার বিজনেসকে ঘুরিয়ে তোর নিজের উপায়ে চালানোর সাহস কি করে হয়? আমার কাছ থেকে বিজনেস আইডিয়া চুরি করে এখন তুই নিজের মতো করে বিজনেস করতে চাইছিস। যদিও তুই আমাকে ভাগ দিতে চেয়েছিস, কিন্তু আমি নিজে সবকিছুর মালিক হতে চাই। আমি কখনোই কারো আন্ডারে কাজ করতে চাই না। তাই এখন আমার কাছে একটাই রাস্তা আছে, সেটা হলো তোর মৃত্যু। এই বলে মিস্টার সং গাড়ির গ্লাসটি নামিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই ছেলেটি তেসাংকে গুলি করে দেয়। কিন্তু তেসাং সঙ্গে সঙ্গে সাইড হয়ে যায়, আর সেই উল্টো তখন তার একটি বন্দুক বের করে সেই ছেলেটিকে মেরে ফেলে। আর সে গাড়ি থেকে বেরিয়ে এসে মিস্টার সং-কেও গুলি করে দেয় এবং সে মিস্টার সং-কে বলে যে কলম্বিয়াতে আসার পর সে মিস্টার সং-এর জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। সে কখনোই তার কোনো ক্ষতি করেনি, এমনকি তার প্ল্যানের ব্যাপারে সে মিস্টার সং-কে সবার আগে সবকিছু বলেছে। কিন্তু তারপরও সে তার বিজনেস দখল করার জন্য তাকে আজকে মেরে ফেলতে চেয়েছে। এটা কখনোই কোনো মানুষের কাজ হতে পারে না। এই বলে তেসাং তাকে আরো কয়েকটি গুলি করে সেখানেই মেরে ফেলে। তেসাং আসলে আগেই সবকিছু জানতো, তাই সে তার কাছে বন্দুক রেখেছিল। এরপর তেসাং সেই পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে এবং চিন্তা করতে থাকে যে পৃথিবীতে অর্থেরই মূল্য সবচাইতে বেশি। অর্থের জন্যই মানুষ যেমন মুহূর্তের মধ্যে বন্ধু হয়ে যেতে পারে, আর এই অর্থের টান পড়লে সেই মানুষটি শত্রু হয়ে তাকে মেরেও ফেলতে পারে। তেসাং তার জীবনে এই জিনিসটি সবচাইতে ভালোভাবে বুঝতে পেরেছে। তো এমনই একটি থ্রিলিং এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।